نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم আজকের এই দোয়া মিলাদ মাহফিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দুর্গা দলের সহসভাপতি, যেহেতু আমাদের সভাপতি সাহেব দেশের বাইরে 7 তারিখে আমরা আশা করছি উনি আমাদের মাঝে এসে উপস্থিত হবে। সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর নজরুল ইসলাম সাহেব। শুরুতে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক জনাব মিয়া আনোয়ার। সভাপতি আপনারা সকলে জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থা। এই সরকার মিথ্যা মামলায় এবং তাকে কারাগারে বন্ধ করে রেখেছেন। আজকে আমাদের দলীয় বিএনপির পক্ষ থেকে সারা দেশে 1 সপ্তাহের জন্য এবং ম্যাডামের মুক্তির অসুস্থতার কারণে তারা অনুষ্ঠান করার জন্য প্রত্যেকটা অঙ্গ সংগঠন থেকে শুরু করে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সেই ধারাবাহিকতা নিয়ে আজকে আমরা এখানে আমাদের প্রিয় নেতৃত্বের বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা অনুষ্ঠান আয়োজন করেছি এবং এখানে আজকে উপস্থিত থাকবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং দক্ষিণ বাংলার কৃতি সন্তান এবং মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আরো উপস্থিত হবেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেক ভাই, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষক আজকে তারা ক্ষমতা আসেন এই ক্ষমতাসীন থাকবে এবং আমাদের পুরো নিরাপত্তা বলেন, আমাদের গণতন্ত্র বলেন, আমাদের ম্যাডামকে মুক্তি দেওয়া বলেন, কোনো কিছু আমরা পাবো না। তারা ভারতকে দেওয়ার জন্য এসেছে কিন্তু ভারতের কাছে কোনো কিছু পায় না। আপনি ইতিমধ্যে দেখেছেন শেখ হাসিনা ভারত থেকে ফেরত আসছে, খালি হাতে ফেরত আসছে এবং সেখানে তিস্তার পানিটুকু দাবি দেওয়া তারা করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তাই এই সরকারকে যতদিন পর্যন্ত আমরা বিদায় না করতে পারবো ততদিন আমরা মুক্তি পাবো না। তাই আমি আরো পরিশেষে এটুকুই বলবো, আমাদের সকলকে, আমরা মুক্তিযোদ্ধা, আমাদের বয়স অনেক হয়েছে, ইতিমধ্যে আমার মনে হয় 70% মুক্তিযোদ্ধারা চলে গেছেন আমাদের ছেড়ে, আছে মাত্র 30 ভাগ থাকলেও আমাদের কিন্তু দায়িত্ব অনেক, গুরু দায়িত্ব। কারণ এই দেশটাকে একটি পতাকা আপনারাই দিয়েছিলেন, আমরাই দিয়েছিলাম এবং মুক্তিযোদ্ধার কথা বলে, চেতনার কথা বলে এই সরকার আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধ করে নাই এবং তারা সেদিন আমাদেরকে এই দেশের 7 কোটি লোক অসহায় অবস্থা রেখে তারা ভারতে পালিয়ে গিয়ে আনন্দ ফুর্তি করেছিল। তাই আমাদেরকে, আমরা যদিও
বয়সের ভারে আমরা হয়তো যুদ্ধ করতে পারবো না, ওইভাবে মারামারি করবো, কিন্তু আমরা আপনাদের আমাদেরকে সবাই মিলে আমাদের অন্তত রাজপথে থাকতে পারবো আমরা, এবং আমাদের সাহস নিয়ে আমরা যদি রাজপথে সকলে নামি, তাহলে আমাদের দেখা দেখি এবং সকল লোকে উৎসাহ উদ্দীপনা পাবে এবং এই সরকারকে হটানো সম্ভব হবে। তাই আমি আর কিছু বলবো না। পরিশেষে এবং ম্যাডামের আজকে যে অবস্থা হয়েছে তার মুক্তি, তার সুস্থতা কামনা করে এবং তার মুক্তির জন্য নিঃশর্ত মুক্তি দাবি করছি আমরা। এই কথাটুকু বলেই সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের একজন সহযোদ্ধা, বিএনপির জন্মলগ্ন থেকে যিনি বিএনপি রাজনীতির সাথে জড়িত, বয়সের ভাবে উঁচু হলেও সুদূর সাভার থেকে প্রত্যেকটা অনুষ্ঠানে উনি এসে আমাদের সাহস বৃদ্ধি করেন, উৎসাহ বৃদ্ধি করেন। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সামাদ ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। এইখানে আপনি থাকবেন যে ওই আপনি আলাল আসতেছে সেলিম ভুইয়া, আপনাদের আর ওই ওলামা দলের সাথে আমাদের সভাপতি সবাই বলি নাই ঘরের মধ্যে আশা করে আমি নিচে লোক পাঠাই, নিচে লিফটের 4 আমি লোক পাঠাচ্ছি, আপনার লিফটের ক্লিয়ার করে। আচ্ছা আচ্ছা কালা ভাই যাও না নিচে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত রণাঙ্গনের সাথী ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি পরম করুণাময় আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। কিছুদিন আগে আমার লাঞ্চে পানি এসে মারাত্মকভাবে অসুস্থ ছিলাম। আল্লাহ আপনাদের দোয়া এবং মেহেরবানিতে আল্লাহ আমাকে সুস্থ করে আপনাদের মাঝে ফেরত এনেছে, এই জন্য আমি কোটি কোটি শুকরিয়া জানাই এবং আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে সুস্থ করে। যে অবস্থা হয়েছিল হয়তো আপনাদের মাঝে আমি নাও আসতে পারতাম। যাই হোক, আমরা আজকের অনুষ্ঠানটা হলো মিলাদ ও দোয়া মাহফিল এবং খালেদা জিয়ার আশরূপ মুক্তি কামনায়। আজকে আমরা যে সমাজে বা যে সময়টায় বসবাস করছি, আমরা ৭১ মুক্তিযুদ্ধ করেছি, সাদেক ভাই মুক্তিযুদ্ধ করেছে, এখানে আপনারা সবাই যুদ্ধ করেছেন। কেউ হয়তো দেশের বাইরে গিয়ে ট্রেনিং নিয়েছেন, কেউ লোকালি ট্রেনিং নিয়েছেন। আমরা সেদিন কি কারণে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? প্রধানত কয়েকটি কারণ ছিল। প্রথম কারণ হলো জনপ্রতিনিধিদের কাছে পাকিস্তানি সায়নারা ক্ষমতা হস্তান্তর না করা, ফার্স্ট বিষয়। সেকেন্ড হলো তারা নির্বিচারে আমাদেরকে বিনা বিচারে হত্যা, অগ্নিসংযোগ, নারী দর্শন শুরু করেছিল। এই অবস্থায় বাংলার দামাল ছেলেরা আপনারা সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। কি জন্য? যে হায়নাদেরকে প্রতিরোধ করতে হবে আর ওদের সাথে থাকা যাবে না। কি কথা ঠিক? এইবার আসেন আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, ভোট হয়, গণতন্ত্র আছে, নাই। রেপ, এক ওসি প্রদীপ ২৫০ মুসলমান মেয়েরে রেপ করেছে, কোন বিচার হয় নাই, এবং ২০০ লোককে এক ওসি প্রদীপ প্রশ্রয় দিয়েছে। এগুলি কি মানবাধিকার লঙ্ঘিত হয় নাই? মানবতা বিরোধী অপরাধ না? আমাদের নেতা ইলিয়াস আলী নাই, কোথায় আছে জানি না। ব্রিগেডিয়ার আজমি কোথায় জানি না। এইভাবে তারা বিচারের নামে প্রহসন করে এই বিচার বিভাগকে ধ্বংস করেছে, প্রতিটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। আজকে সামনে টিভি জায়গা দিয়ে মেহমান আছে, গেস্ট আছে। আমাদের প্রিয় নেতা, সংগ্রামী জননেতা, বিএনপি যুগ্ম মহাসচিব জনাব ইমরান সাদেক প্রিন্স ভাই, আমরা তাকে করতালি অভিনন্দন জানাই। আজকে তারা বসেন ভাই, আপনারা বসেন। ৭১ সেই গণহত্যা
এবং সেই মানবতা বিরোধী অপরাধকেও এই হায়নারা ছাড়িয়ে দিয়েছেন। আজকে হাজার হাজার কোটি টাকা লুট করে দেশ থেকে বিদেশে যায় তাদের সোনার ছেলে আইজি, কি নাম, বেনজির, মানে যার নজির নাই অপকর্ম। তারপরে ডিআইজি মিজান জেলে, আবার ফাঁসির আসামিকে ওনারা মুক্তি দিয়ে ছেড়ে বিদেশে পাঠিয়ে দেন, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন দেয় না। তাহলে ৭১-এর যে ভয়াবহ অবস্থা আজকে বিরাজ করছে, অর্থাৎ আরেকটি মুক্তিযুদ্ধ, গণযুদ্ধ আমাদের সামনে দণ্ডায়মান। আমাদের আরেকটি গণযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এই হায়নার দল, একটি কথা আছে, লাথকা ভূত বাতনিহি মানতি। আপনি যদি বিষাক্ত একটা সাপ আপনাকে সবল দিতে আসে, তাকে আপনি দোয়া কম করলে শুনবে না, তাকে লাঠি দিয়ে ঘাড়ের মধ্যে বাড়ি দিতে হবে। কাজেই এই হায়নার দলকে প্রতিহত না করা পর্যন্ত দেশের গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব অস্তিত্বের মুখে আছে, বিপন্ন হয়ে যাবে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। যেমনি ভাবে সিকিমকে গিলে খেয়েছে মূল্যধর্যের মাধ্যমে, ঠিক তেমনি ভাবে এই শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ গিলে খাওয়ার পায়তারা আছে। কাজে আজকে যারা রণাঙ্গনের মুক্তিযুদ্ধে এখানে উপস্থিত আছেন, নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা বয়সের বারণে রণাঙ্গনে না থাকতে পারো, আমরা প্রেরণার উৎস হিসেবে কাজ করতে পারি। কাজেই সবাই আমরা এই জালিম সরকারকে প্রতিহত করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রফেসর সামাদ ভাইকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি এবং ঢাকা মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি প্রকৌশলী আব্দুল হালিম। উপস্থিত আজকে সভার সভাপতি, উপস্থিত কেন্দ্র বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আন্দোলনের নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসল মুক্তি কামনায় একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। রাজনৈতিক বক্তব্য আমাদের নেতারা দিয়েছেন এবং আপনারা প্রায় বিভিন্ন অনুষ্ঠানে শুনে থাকেন। একটা জিনিস আশ্চর্যের বিষয় যে 11 আমরা যাকে বলি অথবা 2008 সালে যে বলি ত্রিপক্ষ ষড়যন্ত্রের ফলে কিছুদিন এদেশে পতিত তত্ত্বাবধায়ক সরকার বা আর্মি সরকার ছিল। সেই সময় তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদের উভয়ের নামে কিন্তু বেশ কিছু মামলা। শেখ হাসিনা তার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করার পরে তাকে বৈষম্য মামলা মিথ্যা বলে তার নামে দায়েরকৃত সমস্ত মামলা প্রত্যাহার করে নেয়। অথচ দেশনেত্রী তার বেগম খালেদা জিয়ার ব্যাপারে তার ব্যক্তিগত ঈর্ষা অথবা ব্যক্তিগত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলোকে চালু রাখে এবং বর্তমান সরকারের নিয়োজিত বিচার বিভাগের মাধ্যমে তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম শাস্তি প্রদান করে। একটা জিনিস আপনারা জানেন যে আজকে হাইকোর্টের যে রায় হয় অথবা হাইকোর্টের যে সাজা হয়, সেই সাজা সুপ্রিম কোর্টে করছে এরকম রেকর্ড হতে আসে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে হাইকোর্ট যে সাজা দিয়েছিল, সুপ্রিম কোর্টে মামলা যাওয়ার পরে কিন্তু সুপ্রিম কোর্ট তার সাজা বাড়িয়ে দিল। তার মানে এই বিচার বিভাগে যারা বসে আছে তারাও বর্তমান সরকারের অনুগত এবং বিরোধী দলীয় বিএনপি বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য তৎপরতায় লিপ্ত। ভাইরা, আজকে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসল মুক্তি কামনায় দোয়া করব। একই সাথে আপনাদের কাছে একটি জিনিস জানাতে হয় যে আমাদের মুক্তিযোদ্ধা দল ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক আশরাফুল আলম আলী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
আমাদের আরেকজন নিবেদিত প্রাণ কর্মী সুলতান আহমেদ, সে জীবন মরণাপন্ন অবস্থায় বাসাতেই অবস্থান করতেছে। তো আপনাদের সবার কাছে আমাদের আবেদন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার সাথে সাথে আপনারা আমাদের এই দুজন সহকর্মীর জন্য দোয়া করবেন। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, আমাদের সহযোগী নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। রেজা ভাই রেজা ভাই সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া শুধু অসুস্থ নয়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অগণিত মানুষের দোয়া বরকতে আল্লাহ বারবার তাকে আমাদের মাঝে ফেরত দিচ্ছেন। আমরা জানি না কখন তাকে আমরা হারিয়ে ফেলবো। আমরা মনে করি গত 6 বছর যাবৎ শেখ হাসিনার প্রতিহিংসা শিকার হয়ে নিরপরাধ একজন মানুষ, যিনি বাংলাদেশে কোনদিন কোন নির্বাচনে পরাজিত হন নাই, এইরকম একজন নিরপরাধ মানুষ আজকে প্রতিহিংসা হয়ে শিকার হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা ব্যর্থ। আমরা তাকে মুক্তি করার মতো কার্যকর আন্দোলন করে তুলতে পারি নাই। এই ব্যর্থতা আমাদের সবার। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে বন্ধুরা। এই ধরনের সরকার, ফ্যাসিস্ট সরকার, যারা ভোট নাই, আইন নাই, কানুন নাই, কিচ্ছু মানে না, তাদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন করলে সফল হওয়া যাবে না। আমরা 1952 সালে রক্ত দিয়েছিলাম, বিজয়ী হয়েছিলাম। 69-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছিলাম, বিজয়ী হয়েছিলাম। 71-এর মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিলাম, আমরা বিজয়ী হয়েছিলাম। 90-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দিয়েছিল, আমরা বিজয়ী হয়েছিলাম। তাই আগামী এই আন্দোলনে আরেকবার রক্ত দেওয়ার জন্য শপথ নিতে হবে। কারণ এইরকম একটা খুনি সরকার, জালিম সরকার, যে দেশটাকে আজকে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রি করে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত থাকার জন্য এমন কোন ষড়যন্ত্র নয় যে ষড়যন্ত্র লিপ্ত না। এদের পতনের জন্য চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যেই বিএনপি 3 দিনের কর্মসূচি ডিক্লেয়ার করেছেন। এক দফা দাবি, শুধুমাত্র দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। আমার মনে হয় এই দাবিতে যদি আমরা গত 6 বছর আন্দোলন করতে পারতাম, অন্যান্য ইস্যু না নিয়ে, হয়তো আন্দোলনের একটা গতি প্রকৃতি পরিবর্তন হতে পারত। দেশনেত্রী খালেদা জিয়া মানেই বাংলাদেশের গণতন্ত্র, দেশনেত্রী খালেদা জিয়া মানেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং দেশনেত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা, যে তার একটা সুচিন্তিত সিদ্ধান্ত। সেদিন বাংলাদেশের সিপাহীরা বিদ্রোহ করেছিল বেগম খালেদা জিয়ার বুদ্ধিমত্তার কারণে। যখন বাঙালি সৈন্যদেরকে অস্ত্র সমর্পণ করার জন্য পাকিস্তানি অফিসাররা নির্দেশ দিয়েছিল, সেদিন সেনার সাধারণ সিপাহীরা ছুটে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার কাছে। উনি বলেছিলেন, না, তোমরা যতক্ষণ তোমাদের স্থান না অস্ত্র সমর্পণ করবে। এই একটা সুচিন্তিত সিদ্ধান্তের কারণে সেদিন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম বন্ধুরা। দেশনেত্রী খালেদা জিয়া 2টি শিশু সন্তান নিয়ে পাকিস্তানিদের কারাগারে বন্দী ছিল। আর আজকে যিনি প্রধানমন্ত্রী, কোথায় কোথায় মিথ্যা কথা বলেন, তিনি পাকিস্তানিদের ভাতা পেয়েছেন। সেই সব পত্র পত্রিকায় দেখেছি, আমাদের পূর্বপুরুষ যারা অনেক বেশি অভিজ্ঞ, তাদের কাছ থেকেও শুনেছি ঘটনাটা সত্য। নিরাপদ জীবন যাপন করেছেন 9 মাস। আর আমাদের নেত্রী 2টি শিশু সন্তান নিয়ে পাকিস্তানের কারাগারে বন্দী ছিল। আমরা গর্বের সাথে বলতে পারি, খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য আসল ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেশের মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করি, তাহলেই গণতন্ত্র মুক্তি পাবে, আমাদের বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বন্ধুরা। আজকে প্রধানমন্ত্রী ভারতের তোষামতি করতে ভারতে গিয়েছিলেন।
কয়দিন আগে গেলেন মোদীর শপথ অনুষ্ঠানে, আবার গিয়ে ঘুরে আসলেন, এসেই আবল তাবল বকলেন। যারা ভারতের সাথে চুক্তির বিরোধিতা করে তারা নাকি সব রাজাকার। ভারত আমাদের 71-এ সহযোগিতা করছে, আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। তারপরে কত মানুষকে আপনারা হত্যা করেছেন। আজকেও বর্ডারে লালমনিরহাটে একজনকে হত্যা করেছে বিএসএফ। ফেলানির মৃত্যুর ঘটনা আমরা ভুলি নাই বন্ধুরা। হাজার হাজার মানুষকে এই 53 বছরে আপনারা খুন করেছেন। তারপরেও কি আমাদের রক্তের ঋণ শোধ হয় নাই? আমাদের স্বার্থ বিরোধী যে কোনো চুক্তির বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় মানুষের সাথে আমরা প্রতিবাদ করব, বিদ্রোহ করব, কারণ আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। লেন্দুর মতো আপনি ভারতকে দিয়ে দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নিবে, এটা ভাববেন না। এটা বাঙালি জাতি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে কখনো কোনোদিন ভুল করে নাই। আমরা বিশ্বাস করি আগামীতে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বন্ধুরা, বিএনপি কর্মসূচি দিয়েছে শনিবারে ঢাকা মহানগরের সমাবেশ। যদি বৃষ্টির কারণে ইয়ে হয় তাহলে রোববারে সমাবেশ হবে। সোমবারে সমস্ত মহানগরগুলিতে বিক্ষোভ সমাবেশ, আর বুধবারে সমস্ত জেলা পর্যায়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ। আমরা মনে করি এইভাবে এই আন্দোলনকে গতিশীল করতে হবে, কারণ বাংলাদেশের অগণিত মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি কামনায় নামাজ পড়েন, দোয়া করেন। এই কারণে হয়তো আল্লাহ বারবার তাকে মৃত্যুর দরজা থেকে আমাদের কাছে বিরত নিয়ে আসছেন। এই জন্য আমরা কাইমনবাগকে দোয়া করি, আসেন আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করি। আমরা তো মারাই গেছি, 70 বছর বয়স, অনেক উপভোগ করেছি, সন্তানদের বিয়ে দিয়ে দিয়েছি। আসেন আমরাও আজকের প্রজন্মের সাথে আমরা রিস্ক নিতে চাই। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে আমরা যে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সামনে থাকতে চাই। গুলি খেলে জানি বুকে খাই, আমাদেরকে সামনে দিবে যদি বিএনপি দেয়, আমরা সবার সামনে থাকবো। যা করতে বলবে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য আমরা সেই ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। আমরা ছিলাম, আছি এবং শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্ত না হওয়া পর্যন্ত, খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আমরা থাকবো। এই কথা বলে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি, করে আমার বক্তব্য শেষ করছি। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা, সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি। সহ সাংগঠনিক সম্পাদক জনাব ওয়ারেস আলী মামুন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। দেশের অবসরবাদী দলনেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী মাদার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা, বিএনপির সাবেক সংগ্রামী যুগ্ম মহাসচিব, বর্তমান চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট সৈয়দ মুরাজ্জেম হোসেন আলাল, সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব সহ মুক্তিযোদ্ধা দলের সকল পর্যায়ের সম্মানিত ব্যক্তিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমি বক্তব্য দেবো না, আলাল ভাই, প্রিন্স ভাই এখানে আছে। আমরা সকলে মন করে আমার কাছে দোয়া করবো। আজকে বেগম খালেদা জিয়া প্রতিহিংসার বিচারে বন্দী। বেগম খালেদা জিয়া গণতন্ত্র মুক্তির সংগ্রামে গিরিড়ি থেকে বেরিয়ে এসে দীর্ঘ 8টি বছর রাজপথে সংগ্রাম করে কারাভোগ করেছেন একাধিকবার। তারপরে আবশ্যক নেতৃত্ব দিয়ে স্বৈরাচারী প্রধানমন্ত্রী গণতন্ত্র মুক্ত করেছিলেন। আজকে সেই গণতন্ত্র বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে সেই গণতন্ত্র আজকে যাতা করে নির্যাতিত, নিষ্পেষিত। আজকে গণতন্ত্র বিপন্ন, মানুষের ভোটের অধিকার বিপন্ন। আজকে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নবিদ্ধ। বেগম খালেদা জিয়া এই গণতন্ত্র মুক্তির সংগ্রামে নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গণতন্ত্র মুক্তির স্বপ্ন দেখছেন, যে কারণে আজকে বর্তমান প্রধানমন্ত্রী রোষানলে পড়ে বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর মুখে পতিত হয়েছেন। অন্যায়ভাবে তাকে সাজা দেওয়া হয়েছে, দীর্ঘদিন কারাভোগ করেছেন। অসুস্থতার মধ্যে উনি সুচিকিৎসা পায় নাই, যে অসুস্থতার জন্য আজকে অসুস্থতার ওজন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার জামিনের ব্যবস্থা করেছেন। অহংকার করে বলেন যে অনেক দয়া করা হয়েছে। বাস্তবতা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার জন্যই মহামান্য আদালতের কাছে আবেদন করা হয়েছিল। মহামান্য আদালত তাকে জামিন দেয়নি। আদালতকে পক্ষীগত করে
আজকে শেখ হাসিনা যে মহানুভবতার পরিচয় দেওয়ার চেষ্টা করছেন, বাস্তবতা হচ্ছে যে শেখ হাসিনা এমন জামিন দিয়েছেন যে বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরোতে পারে না, বেগম খালেদা জিয়া চিকিৎসা পায় না, বেগম খালেদা জনসমাবেশ, মিছিল, মিটিং, সমাবেশে যেতে পারে না, জনগণের কথা বলতে পারে না, গণতন্ত্রের কথা বলতে পারে না। বেগম খালেদা জিয়াকে অত্যন্ত পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এই অবস্থায় আজকে আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ পাক, আমরা বিশ্বাস করি যে আজকে বাংলাদেশের এই গণতন্ত্র মুক্তির প্রশ্নে বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র অপরিহার্য নাম হয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি যে মহান আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে হেফাজত করবেন এবং এই গণতন্ত্র মুক্তির সংগ্রামে তার প্রতিক্রিয়া আমরা যারা রয়েছি আমরা সংগ্রামের মধ্যে দিয়ে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা সেই কর্মসূচি সফল করে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে তথা বাংলাদেশের গণতন্ত্র মুক্তির আন্দোলনকে আমরা ত্বরান্বিত করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে জাতীয় মুক্তিযুদ্ধ দল এই আয়োজন করার জন্য এই আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কৃতি সন্তান জনাব ওয়ারিসুল হাসান মাহমুদকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আরেকজন প্রিয় নেতা বিএনপির যুগ্ম মহাসচিব জনাব ইমরান সাহেব। প্লিজ এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আজকে যে দোয়া মাহফিলের আয়োজন করেছে, সেই মাহফিলের উপস্থিত আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কারা নির্যাতিত নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, উপস্থিত আছেন আমার সহকর্মী বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ নেসারুল হক, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান সহ আমার সামনে উপস্থিত এই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে এমন একটা পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি যেখানে এই সরকার সমগ্র বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতিতে তারা কিন্তু আঘাত করেছে। বেগম খালেদা জিয়া আমাদের আবেগের নাম। বেগম খালেদা জিয়া এদেশের প্রাণের স্পন্দন। এই সরকার এই জনগণের বা এই দেশের প্রাণের স্পন্দনকে বন্ধ করে দিতে চায়, নস্যাৎ করে দিতে চায়। সেই কারণেই বেগম খালেদা জিয়া এই সরকার বেগম খালেদা জিয়াকে যেভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করছে, সেই মুহূর্তে আমরা কিন্তু তার রোগ মুক্তি কামনায় দোয়া করছি। আমি রাজনৈতিক বক্তব্য এর আগেও আমরা অনেকবার দিয়েছি, আলাল ভাই দিয়েছেন, আমরা এগুলো অনেকবার বলেছি যে বেগম খালেদা জিয়া এই সরকারের কাছে একটা আতঙ্ক। বেগম খালেদা জিয়াকে এই সরকার ভয় পায় বলেই তাকে একটি মিথ্যা মামলায় ফরমাইশি রায় দিয়ে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে তার চিকিৎসা না দিয়ে তাকে বন্দি রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করছে। এই সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায় বলেই রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই কাজগুলো করছে এবং বন্দি রেখে বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে এই সরকার তার অগণতান্ত্রিক কাজগুলো করছে, গণবিরোধী কাজগুলো করছে, দুর্নীতি করছে, লুটপাট করছে, ভারতের সাথে বা অন্য দেশের সাথে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করছে, দেশকে বিক্রি করে দিয়ে এই দেশে চিরদিন ভোট ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা করছে। বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন, এই সরকারের পতন অনেক আগেই হয়ে যেত। এই সরকার, আমি আগেই বলেছি যে বেগম খালেদা জিয়াকে ভয় পায়। বেগম খালেদা জিয়া একটি হুঙ্কারের নাম। তিনি যাতে হুঙ্কার না দিতে পারেন, সে কারণেই কিন্তু তার বিরুদ্ধে সরকারের এত ষড়যন্ত্র চক্রান্ত। আজকে দুদিন আগে আমাদের মহাসচিব সাহেব বলেছেন যে আমরাও সেটা সকলেই স্বীকার করি যে একমাত্র শেখ হাসিনার কারণে বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। একজন ব্যক্তি শেখ হাসিনা, তার কারণেই বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না।
না হলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা, সে মামলারই চলার কথা না, রায় তো দূরের কথা, এই রায় দেওয়ার কোনো সুযোগই নাই। আর যে রায় দেওয়া হয়েছে ফরমাইশি রায়, সেই রায়ের কোথাও বেগম খালেদা জিয়া এটিএমের টাকা চুরি করেছে একটি লাইন ওইটা লেখা নেই। তাহলে কেন বেগম খালেদা জিয়া বন্দী? বন্দী ওই মহিলার কারণে, যে তার রাজনৈতিক প্রতিহিংসার শিকার, ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হচ্ছে বেগম খালেদা। এগুলো বাস্তবতা। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। সারা দেশে আমরা গণজাগরণ সৃষ্টি করেছি, গণজাগরণ হয়েছে। আপনারাও আমাদের সাথে ছিলেন, আপনারাও অনেক সংগ্রাম করেছেন মুক্তিযোদ্ধারা। কারণ আপনারা মনে করেন বেগম খালেদা জিয়া আপনাদেরই সহযাত্রী ছিলেন। আপনারা বলেছেন যে তিনি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। কিভাবে তিনি নারী মুক্তিযোদ্ধা, সাদেক খান সেটা বলেছেন, আমরাও সেটা মনে করি, বিশ্বাস করি। তো তার মুক্তির জন্য যে আন্দোলন হয়েছে, কোন সভ্য সরকার যদি দেশে রাষ্ট্র পরিচালনায় থাকতো, জনগণের নির্বাচিত কোনো সরকার যদি থাকতো, তাহলে অবশ্যই অনেক আগেই বেগম খালেদা জিয়া মুক্তি হতো। আজকে দেশে কোনো সভ্য সরকার নেই, জঙ্গলি সরকার দেশ শাসন করছে। সেই কারণেই এখানে আইন কানুন বলে কোনো কিছু নাই, আদালত বলে কিছু নাই, গণতান্ত্রিক রীতিনীতি বলে কিছু নাই। সবকিছু আজকে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের মধ্যে বন্দী। গণতন্ত্র আজকে তার ভ্যানিটি ব্যাগের মধ্যে বন্দী, মানুষের অধিকার এই ভ্যানিটি ব্যাগের মধ্যে বন্দী। এই গণতন্ত্রকে মুক্ত করতে গেলে অবশ্যই ভ্যানিটি ব্যাগ খুলতে হবে আমাদেরকে, এবং খালেদা জিয়াকে মুক্ত করতে গেলে অবশ্যই ভ্যানিটি ব্যাগ খুলতে হবে আমাদেরকে। আজকে আমরা বলি বেগম খালেদা জিয়া গণতন্ত্র সমর্থক শব্দ, এটা বাস্তবতা। এখানে সাদেক ভাই বললেন 6 বছর যদি আমরা বেগম খালেদা জিয়ার জন্য আন্দোলন করতাম, অনেক আগেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারতাম। হ্যাঁ, এটা সঠিক কথা, কিন্তু আজকে এই দেশে কোন সভ্য সরকার, আমি আগে বলেছি, যদি থাকতো 6 বছর নয় 6 মাসের আন্দোলনে বেগম খালেদা জিয়া সম্ভব। আজকে সভ্য সরকার নাই, এই জন্য এই সরকারের পরিবর্তন বেগম খালেদা জিয়ার মুক্তির একটা শর্ত। আজকে বেগম খালেদা, এই সরকারের যদি পতন ঘটে, দেশে যদি গণতন্ত্র আসে, বেগম খালেদা জিয়ার মুক্তি 1-2 ব্যাপার। তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা 1-2 ব্যাপার। দেশে দুর্নীতিমুক্ত সুশাসন কায়েম করা 1-2 ব্যাপার। আচ্ছা, সবকিছু আজকে ওই এক মহিলার কারণে বাংলাদেশে আমরা কম চেষ্টা করি নাই। আপনারা শুনেছেন যে আমাদের নেতা, আমাদের মহাসচিব বলেছেন যে আমরা বিদেশি মিশনকেও বলেছি, বিভিন্ন বন্ধু রাষ্ট্রদেরকেও বলেছি, তারাও শেখ হাসিনার কাছে জেল দরবার করেছে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। তারা পরে কথা বলে এসে আমাদেরকে বলেছেন সরি, শি ইজ এ ভেরি ভিন্ডেক্টিভ, মানে তিনি খুবই প্রতিহিংসা পরায়ণ। সরি বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন আমাদের। আজকে সে কারণেই বলবো যে আল্লাহ না করুক আজকে বেগম খালেদা জিয়ার জীবনের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তার জন্য একমাত্র দায়ী থাকতে হবে শেখ হাসিনা, একমাত্র দায়ী থাকতে হবে শেখ হাসিনা। যাই হোক, আজকে আমরা এইখানে মিলিত হয়েছে মুক্তিযোদ্ধা যারা বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রিয়। তার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি নিজে নারী মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধের কথা বললেই ওনাকে দেখেছেন আপনারা, যদি খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং খুবই মনে করেন যে ওনার প্রাণের লোকগুলো বোধহয় ওনার কাছে গিয়েছে। আপনারা আপনাদের সাথে যখন মিটিং করেছেন দেখেছেন কত উচ্ছল থাকেন আপনাদের সাথে কথা বলতে গেলে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গেলে উনি কিন্তু এরকম আবেগপ্রবণ হয়ে যায়, খুব উচ্ছলতা ওনার মধ্যে কাজ করে। তো আজকে তারা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আপনারা এখানে দোয়ার আয়োজন করেছেন। আমি মনে করি মহান আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়ার যে জন্য রোগ মুক্তির যে দোয়া আপনারা করছেন সেটা কবুল করবেন, তাকে রোগ মুক্তির জন্য আল্লাহ সে পথ দেখাবেন। তবে আমরা আজকে সকালে বৈঠকে বসেছিলাম, আপনারা জানেন গত পরশুদিন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, এবং সেই সিদ্ধান্তের আলোকে আজকে আমরা বৈঠকে বসেছিলাম। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য অল আউট আন্দোলনে যাওয়া। এই মুহূর্তে আমাদের আজকে অন্য কোনো দাবি নাই, আমরা তার সুচিকিৎসা
চিকিৎসার দাবিও আজকে করবো না। আমরা আজকে দাবি করছি তার মুক্তির দাবি, মুক্তি দিতে হবে। আজকে চোর বাটপাররা জামিন পায়, দুর্নীতিবাজরা পালিয়ে যায়, জামিন পায়। বেগম খালেদা জিয়ার মতো নারী মুক্তিযোদ্ধা, সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী, এই পর্যন্ত যার পরাজয়ের কোনো রেকর্ড নাই, তিনি জামিন পাবেন না, এটা হতে পারে না। সেজন্য আমরা অল আউট মুভমেন্টের আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই আগামী 29 তারিখ থেকে সেই মুভমেন্ট শুরু হবে এবং সেখানে প্রথমেই ঢাকায় আমরা একটি বৃহৎ সমাবেশ করব এবং খালেদা জিয়ার মুক্তির জন্য। তারপর পর্যায়ক্রমে মহানগর, তারপর জেলা হবে, এরপরে উপজেলায় যাব, অঙ্গ সংগঠনগুলো করবে, অন্যান্য সামাজিক সংগঠনগুলো করবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা আমরা একটা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা একটা আন্দোলন, কার্যকর আন্দোলন গড়ে তুলব। সেই আন্দোলনে আমি আশা করি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের মাথার মুকুট আপনারা মুক্তিযোদ্ধা, তারা অগ্রণী ভূমিকা পালন করবেন, আমাদের পাশে থাকবেন, সাহস যোগাবেন এবং সংখ্যায় যাই হোক না কেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা আমরা পাবো না। আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা মানে 1 লক্ষ মুক্তিযোদ্ধার সমান, 1 লক্ষ মানুষের সমান। আপনারা একজন থাকবেন, আমরা সেই সাহস পাবো, আপনাদেরকে আমরা সেই আন্দোলনে আমাদের পাশে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং রোগ মুক্তির জন্য দোয়ার আহ্বান জানিয়ে যে যেভাবে পারেন দোয়া করবেন, ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে, একত্রিতভাবে, ঘরে বসে, মসজিদে, মাদ্রাসায়, যে যেভাবে পারেন আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবো। সেই দোয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। মুক্তিযুদ্ধ দলকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমাকে আমন্ত্রণ জানান, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাবেন সাহেব ভাইকে। প্রিন্স ভাই যেটা বললো, আসলে একটা জঙ্গি শাসন চলছে, একটা অসভ্য বর্বর শাসন ব্যবস্থা, যার অন্যতম শিকার আজকে প্রধান অতিথি ফজলে হোসেন আলাল। প্রায় 3 শতাধিক মামলা, অপরাধটাকেই টকশোগুলিতে আলাল ভাইকে ফেস করতে পারে না, টকশোগুলিতে বিএনপি নেতৃবৃন্দ যারা যায় তাদেরকে ফেস করতে পারে না, এক অসত্য মিথ্যা এছাড়া আর কোনো কিছুতেই তারা ফেস করতে পারে না। যে কারণে বারবার শেখ হাসিনার আরেক প্রতিহিংসার শিকার। আমাদের সব দল মুক্তিযোদ্ধা দলের অত্যন্ত প্রিয়, কারণ মুক্তিযোদ্ধা দলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এমন কোন সভা সমাবেশ নাই যেখানে আল্লাহ সাহেবকে বলে উনি আসেন নাই। উনি অনেক ব্যস্ততার মধ্যেও অন্য প্রোগ্রাম বাতিল করে আমাদের প্রোগ্রামগুলিতে এসেছে। আমরা ওনার বক্তব্যে এখন আলোকিত হই, সাহসী হই। আগামী দিনে আমরা বিশ্বাস করি যে ওনাদের নেতৃত্বে দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তি আসবে, আন্দোলন সফল হবে। এবার আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন আজকের প্রধান অতিথি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধাভাজন সভাপতি, সহযোদ্ধা, সুবক্তা, বিএনপি যুগ্ম মহাসচিব জনাব ইমরান সালি প্রিন্স, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, আমরা এই 3 জনই আবার একই মামলার আসামি, জামালপুরে একটি মামলা। এখানে রয়েছেন আমাদের ওলামা দলের সাবেক আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য অধ্যক্ষ আলহাজ মাওলানা মেসারুল হক, আমার অত্যন্ত প্রিয় বক্তা এবং প্রিয় মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, অন্যান্য মুক্তিযোদ্ধা সম্মানিত যারা এখানে আছেন, বোন এবং ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। প্রিন্স মূল কথাগুলো বলে গেছে, সাদেক ভাইও এর আগে অনেক কথা বলেছেন। যে 1952 কথা যেটা বলেছেন, 52 ভাষা আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যারা ইতিহাসে আমরা অনেক সময় এটাকে পাশ কাটিয়ে যাই। যেহেতু পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি, পাকিস্তানি যে ভাষা, উর্দু ভাষা, সেটাও আমরা আমাদের মধ্য থেকে বিলুপ্ত হওয়ার পথে। 1952-তে মেডিকেল কলেজের মধ্যে ভাষা আন্দোলনের যে কন্ট্রোল রুমটি ছিল, সেটা পুলিশ ভেঙে গুড়িয়ে দিয়েছিল এবং সেখান থেকে অনেককে গ্রেফতার করেছিল। তারপরে নেতারা ছত্রভঙ্গ হয়ে যখন এদিক ওদিক ছড়িয়ে গেলেন, তখন এসএম হল, যেটা সলিমুল্লাহ মুসলিম হল, সেই এসএম হলে বসে উর্দু ভাষাভাষী ছাত্র যারা ছিলেন, তারা ওখানে মাইক লাগিয়ে ওখান থেকে উর্দু ভাষায় বাংলা ভাষার পক্ষে আন্দোলন পরিচালনা করে। অনেকেই জানেন না তাদের কথা। আজকে যে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের যে স্বাধীন পতাকা, প্রথম যে পতাকাটা এসেছিল জনগণের সামনে, লাল সবুজ এবং তার মধ্যে বাংলাদেশের মানচিত্র, আপনাদের মনে আছে?
সেই পতাকাটা তৈরি করেছে এই যে জিন্না অ্যাভিনিউ, যেটা আগে ছিল এখন বঙ্গবন্ধু অ্যাভিনিউ, সেই জিন্না অ্যাভিনিউতে একটা টেইলার্স ছিল, টেইলার্সটার নাম ছিল পাক ফ্যাশন টেইলার। পাক ফ্যাশন টেইলার, সেই টেইলার্সে উর্দুভাষী 4 জন মানুষ মিলে এই পতাকাটা তৈরি করেছিল। বাংলাদেশ স্বাধীন হলো অনেক রক্তক্ষয়ী যুদ্ধের পরে। ঠিক 16ই ডিসেম্বর 32 নম্বর শেখ মুজিবের বাড়িতে একজন বিহারীকে পিটিয়ে মেরে ফেলেছিল আওয়ামী লীগের লোক। জানেন, অনেক অনেক নিভৃতে কোনায় 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 বাংলাদেশের জন্মের সঙ্গে অনেক বিয়োগান্তক ঘটনা জড়িত রয়েছে, অনেক কিছু। মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবন, প্রত্যেকটি সঙ্গে শহীদ জিয়াউর রহমানের অস্তিত্ব জড়িয়ে আছে, তার হাতের স্পর্শ সেখানে রয়েছে। আজকে সেই জাতীয় সংসদে বেগম খালেদা জিয়া নাই, আজকে সেই জাতীয় সংসদে বিএনপি অনুপস্থিত, আজকে সেই জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে সারা পৃথিবীতে তোলপাড় করা সেই যে জানাজা, সেই জানাজার পর থেকেই শেখ হাসিনা যেদিন বাংলাদেশে এসেছেন ওই অবিস্মরণীয় জানাজার কথা স্মরণ করে মানিক মিয়া অ্যাভিনিউকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন এই হাতিরা। 96টা আপনাদের মনে আছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর 1996-তে আইল্যান্ড করে মাঝখানে খেজুর গাছ লাগিয়ে মানিক মিয়া অ্যাভিনিউকে 2 ভাগ করে দিয়েছেন। প্রতিহিংসার বাস্তবায়ন শুরু হয়েছে সেই দিন থেকে। আজকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে গেলে ওরকম একটা জায়গা, পৃথিবীর সমস্ত দেশের রাজধানীতে এরকম একটা জায়গা থাকে যেটা সেই দেশের একটা পরিচয় বহন করে, সেটাকে দ্বিখণ্ডিত করেছেন। এয়ারপোর্টের নাম বদলে দিয়েছে। আল্লাহর কি লীলা দেখেন, লিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা যখন আগে নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, তখন যারা বিদেশে গেছেন এবং আসছেন মনে করে দেখেন পাসপোর্টের উপর যে সিলটা দেওয়া হতো ইমিগ্রেশনে, সেটার উপরে লেখা থাকতো ZIA, জিয়া, জিয়াউর রহমানের নামটা লেখা থাকতো, অথচ ওটা জিয়াউর রহমানের নাম না, ওটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। যেটা হচ্ছে জিয়া, আইটি ইন্টারন্যাশনাল, এতে এয়ারপোর্ট। তার মানে আল্লাহর কি লীলা দেখেন, ওই এয়ারপোর্টের আন্তর্জাতিক যে পরিচিতি সেটার মধ্যে জিয়াউর রহমানকে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দিয়েছিল। ঠিক তেমনি বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্রের সব জায়গায়, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথুরিয়া, সেন্ট মার্টিন থেকে আপনার পায়রা বন্দর পর্যন্ত এমন কোন জায়গা নাই ঘুরে ঘুরে যেখানে তিনি সর্বোচ্চ আসনে নির্বাচন না করেছেন, এবং এমন কোন রেকর্ড নাই যেখানে তিনি বিজয়ী হন নাই। তো প্রতিহিংসা তো তার মধ্যে থেকেই এসেছে। এই যে মিলন ভাই এখানে আছেন, বৃহত্তর বরিশালে, বরিশাল বিভাগ যেটা এখন, সেই বরিশাল বিভাগে মুক্তিযোদ্ধাদের কোন স্মৃতি ছিল না 2001 পর্যন্ত। আমি মোয়াজ্জেম হোসেন আলাল উজিরপুর বাবুগঞ্জের এসপি যখন হয়েছিলাম, তখন 2টো সেতু নির্মিত হয়েছিল ওখানে 2টা নদীর উপরে, একটা দোয়ারিকা আর একটা হচ্ছে শিকারপুর। এই 2টা ব্রিজের নাম, একটি ব্রিজের নাম মেজর জলিলের নামে, 9ম সেক্টরের কমান্ডারের নামে করে গেজেট নোটিফিকেশন করে দিয়েছিলাম। আরেকটি সেতুর নাম বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে করে গেজেট নোটিফিকেশন করে দিয়েছিলাম, যাতে পরবর্তীতে নাম কেউ পরিবর্তন করতে না পারে। এবং বেগম খালেদা জিয়ার সম্মতি ছিল বলে সেটা করতে পেরেছি। আর যদি না হতো, মিলন ভাইরা বলুক, আজকে বরিশাল অঞ্চলের সবকিছু আব্দুল কাদের শ্রেণিয়াবাদ, না হয় শেখ কামাল, না হয় শেখ জামাল, না হয় শেখ মুজিব, নাহলে শেখ রেহানা, এই নামগুলো হয়ে যেত যদি গেজেট করে না দিতাম। আমাদের কাজের মধ্যে হচ্ছে আন্তরিকতা, আওয়ামী লীগের কাজের মধ্যে হচ্ছে আনুষ্ঠানিকতা। ওদের সঙ্গে আমাদের এই জায়গাটায় পার্থক্য। মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে বেহুশ হয়ে যান, অজ্ঞান হয়ে যান, একদম সোল এজেন্ট করে দাবি করেন। তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার কেন করতে হলো? তার আগে আপনারা কেন করেন নাই? 72 থেকে 75-এ করেন নাই? 96 থেকে 2001-এ করেন নাই? কেন করেন নাই? করতে তো পারতেন। বেগম খালেদা জিয়ার অপরাধটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে, এবং এত বেশি জনপ্রিয়তা তার, যে জনপ্রিয়তা এই দেশের পরিমণ্ডল ছাপিয়ে বাইরে পর্যন্ত চলে গেছে। 2009-এ বিএনপির কাউন্সিল হয়েছিল, আপনাদের মনে আছে? সেই কাউন্সিলে বেগম খালেদা জিয়া একটি স্লোগান ঠিক করে দিয়েছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজকে এত বছর পরে এসে এই স্লোগানের কি মর্ম কথা আমরা তিলে তিল অনুভব করছি অন্তর থেকে, যে 2টা শব্দের মধ্যে কত বিশাল ব্যাপক অর্থ জড়িত রয়েছে। আজকে এখান থেকে করিডোর যাবে, এখান থেকে ট্রেন চলবে আমার বুকের উপর দিয়ে। 7 সিস্টার্সকে বাঁচানোর সমস্ত দায়িত্ব আমরা ঘাড়ে নিয়ে নিয়েছি। আবার জাতীয় সংসদে দাঁড়িয়ে এই ভুয়া প্রধানমন্ত্রী বলে ভারতকে যা দিয়েছি তা সারা জীবন তারা মনে রাখবে। কেন?
কেন আর কত আমাদেরকে নিজেদের সতীত্ব বিসর্জন দিয়ে তারপরে প্রমাণ করতে হবে যে ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে? আর কত গোলামের জিনজির ভেঙেছি, স্বাধীনতার যে পতাকা সেটাকেও দৃঢ়ভাবে আমাদের রাখতে হবে। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম বলতেন যে স্বাধীনতা আনয়নের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। শহীদ জিয়া বীরুত্তম বলতেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সেই কথাই প্রতিধ্বনি করেছেন। আজকে যারা তারেক রহমানও সেই একই কথা প্রতিধ্বনি করছেন। ভারত আমাদের শত্রু না, কিন্তু ভারতের যে একটি বিশেষ ধর্মের প্রতি অন্ধভক্ত যে বর্তমান সরকার, তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের আপত্তি। এবং এই দেশে তাদের যে দালাল, তাদের যে পাঁচটা অনুসারী বর্তমান তথাকথিত সরকার, তাদের বিরুদ্ধে আমাদের বিরোধিতা, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। কারণ তারা এই দেশটাকে একটা অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে। এবং এই ভারতকে একসময় সম্প্রসারণবাদ বলা হতো। আপনারা জানেন, সিকিমের খবর আপনারা জানেন, হায়দ্রাবাদের খবর আপনারা জানেন, অন্যান্য আন্দামানের কথা আপনারা জানেন, নিকোবর দ্বীপপুঞ্জের কথা আপনারা জানেন। এগুলো প্রত্যেকটি স্বাধীন রাজ্য ছিল, প্রত্যেকটি এক একটি দেশ ছিল। হায়দ্রাবাদের নিজস্ব পতাকা ছিল, নিজস্ব জাতীয় সঙ্গীত ছিল, নিজস্ব সেনাবাহিনী ছিল, জাতিসংঘে তাদের দূত ছিল। সেই হায়দ্রাবাদকে দখল করে নিয়ে সেটার নাম দিয়েছে তেলেঙ্গানা। হায়দ্রাবাদের নাম ইতিহাস থেকে এই বর্তমান সরকার মুছে দিয়েছে, বর্তমান ভারত সরকার। সিকিমকেও একইভাবে তাদের অঙ্গীভূত করে নিয়েছে। এখন বাংলাদেশের দিকে তাদের নজর পড়েছে। বেগম খালেদা জিয়াই একমাত্র 2016-তে আমাদের যে জাতীয় কাউন্সিল হয়েছিল, বিএনপি সেখানে আরেক স্লোগান ঠিক করে দিয়েছিলেন, নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ। আজকে সেই দেশ বাঁচানোর প্রশ্নটা আমাদের সামনে চলে এসেছে। আর এই দেশ বাঁচানোর জন্য সবার আগে যিনি ঝাঁপিয়ে পড়ার নেতৃত্ব দেওয়ার, মানুষের আস্থা অর্জন করার যোগ্যতাটা অর্জন করে রেখেছেন, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু আমাদের নেত্রী বলে তার প্রশংসা করছি তা না, তিনি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছেন। বেগম খালেদা জিয়া ভারতে গিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সমস্ত উচ্চপদস্থ এয়ারপোর্টে তাকে রিসিভ করেছে। আর বর্তমান প্রধানমন্ত্রী ভারতে যায়, ভারতের মিডিয়া বলে বাংলাদেশের মুখ্যমন্ত্রী এসেছেন, এবং সেখানে একজন সহকারী সচিব তাকে এয়ারপোর্টে রিসিভ করে। দেশটাকে কোথায় নিয়ে গেছে আমাদের এই রক্তাঞ্জিত স্বাধীনতা! আপনাদের নিজেদের জীবনের ঝুঁকি, নিজেদের শরীরের রক্ত ঘাম এর বিনিময়ে লড়াই করে যে দেশটাকে আপনারা উপহার দিয়েছেন আমাদেরকে, সেই দেশটার এই দুর্গতি করে ছেড়েছে এই সরকার। ওই জন্যই 2016 কাউন্সিলের বেগম জিয়ার সেই স্লোগান, নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। এই ঐক্যমতটা তৈরির কাজটা আমাদেরকে জোরে সোরে করতে হবে, জোরে সোরে করতে হবে। অনেক কিছু হয়ে গেছে, বাকি যেন আর কোনো কিছু না হয়। ভাবটা হচ্ছে এমন যে দেশটা যেন একটা মানে কি বলে হাট বাজারে বিক্রি করার মতো বিষয়। পণ্ডিতের মতো বলে যে ভারত একটা প্রস্তাব দিয়েছে তিস্তার উপরে, চায়না একটা প্রস্তাব দিয়েছে তিস্তার উপরে, আমরা বিচার বিবেচনা করে দেখবো কোনটা আমাদের জন্য বেশি লাভজনক। আজকে সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা নেই, আজকে পানি বন্টন নিয়ে কোনো কথা নেই। তিস্তা প্রকল্পের অর্থাৎ যেখানে প্রজেক্ট আছে, প্রজেক্ট মানে বিনিয়োগ, বিনিয়োগ মানে টাকা, টাকা মানে কমিশন। নজরই হলো সেই দিকে, যেখানে 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 অর্থের ব্যাপার জড়িত, যেখানে হাজার হাজার কোটি টাকার ব্যাপার জড়িত, সেখানেই তাদের আগ্রহ। তার আগে সীমান্ত হত্যা বন্ধ করেন না কেন? প্রতি সপ্তাহে ঘরে একজন করে মানুষ হত্যা করছে বিএসএফ। বিজিবি আমাদের বর্ডার গার্ড, যেটা আমাদের বিডিআর ছিল, সাহসী বিডিআরকে এটা বিজিবিতে পরিণত করেছে। আজকেও লালমনিরহাটে একজনকে হত্যা করেছে বিএসএফ। সে ব্যাপারে কোনো কথা নেই, কোনো বক্তব্য নেই। আর বাংলাদেশে একটা আইনমন্ত্রী আছে, এই ব্যাটা যে ডাক্তার, এটা আমার জানা ছিল না। এখন দেখি ওই ব্যাটা শুধু আইনজীবী না, ওই ব্যাটা ডাক্তার। গতকালকে ওই ব্যাটা বলেছে, গতকালকে বলেছে যে সুষ্ঠু চিকিৎসা সুষ্ঠু হচ্ছে বলেই বেগম খালেদা জিয়া এখনো সুস্থ আছে। কত বড় বিশেষজ্ঞ ডাক্তার বলেন। এতে মনে হচ্ছে বেগম জিয়ার চিকিৎসা বোধহয় নিজে করে দিচ্ছে। ও বোধহয় এই বছর টেলিস্কোপটা খুলে টেলিভিশনের সামনে। আর একটা আছে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তাকে তো আমার কিছু বলার দরকার নাই। মনে করে দেখেন, আজ থেকে কমপক্ষে 10 বছর আগে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী ছিলেন এক সময় বেগম খালেদা চৌধুরী। খালেদা চৌধুরী প্রকাশ্য মিটিং এ
পাবলিক মিটিং এ বলেছেন যে হাসান মাহমুদ হচ্ছে বিশ্বের সেরা শ্রেষ্ঠ বেয়াদব। হাসান মাহমুদ বিশ্বের সেরা বেয়াদব, এই স্বীকৃতি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি। তো আমাদের তো নতুন করে কিছু বলার দরকার নেই। এরা যখন টেলিভিশনে আসে মানুষ তখন হয় সুইচ বন্ধ করে দেয়, না হয় নিজেরা নিজেরা অপর পাশায় যদি যাই তাহলে বেগম খালেদা জিয়ার যে সম্মূর্তি, তার যে কথাবার্তা, তার যে চলাফেরা, তার যে আচার আচরণ এবং তার যে মানুষের সঙ্গে ভাব বিনিময়ের যে ভাষা ব্যবহার, এর সঙ্গে বর্তমানে কোনো তুলনা হয় না, কোনো কিছুই হয় না। যে কারণে বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে একটা স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সেই স্থায়ী আসন থেকে তাকে সরানোর জন্য আর কোনো বিকল্প পদ্ধতি না পেয়ে এখন ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য এই কর্মকাণ্ডগুলো একে একে হচ্ছে। একটা হাসপাতাল বেগম খালেদা জিয়া এই সাজা হওয়ার পরে কোনোদিন অ্যাম্বুলেন্সে হাসপাতালে যায় না, মনে করে দেখেন। প্রতিবার গাড়িতে গিয়েছেন, এইবার তাকে অ্যাম্বুলেন্সে যেতে হয়েছে। অর্থাৎ অসুস্থতা কত মাত্রায় ছিল, সেই সময় একটা হাসপাতাল তাকে অ্যাম্বুলেন্স দেয় নাই। ওই যদি হাসপাতাল না হয় অন্য কোনো প্রতিষ্ঠান হতো, তারা এতক্ষণে সুস্থ থাকতে পারতো না। আমরা আত্মমানবতার চিন্তা করেছি, অসুস্থ মানুষদের চিন্তা করেছি, না হলে ওই হাসপাতালের প্রতিটা ইট খুলে খুলে নিয়ে আসতাম। বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায়, সংকটাপন্ন অবস্থায় অ্যাম্বুলেন্স দেয় না, যেটা একটা হাসপাতালের কর্তব্য দায়িত্ব। এত বড় বেয়াদব লোকেরা কি করে এই দেশে থাকে? যেহেতু অন্য সাধারণ রোগীদের কথা আমরা চিন্তা করেছি, যে চিন্তাটা শহীদ জিয়া বীরুত্তমের মধ্যে ছিল, যে চিন্তাটা এখনো বেগম খালেদা জিয়ার মধ্যে আছে, যে সাধারণ মানুষের কল্যাণের চিন্তাটা এখনো জনাব তারেক রহমানের মধ্যে আছে, আমরা তো তারই উত্তরাধিকার। সেই জন্য কোনো শব্দ আমরা করিনি, কিন্তু তাদের মনে রাখা উচিত এর কৈফিয়তের জবাব একদিন তাদেরকে দিতে হবে, অবশ্যই দিতে হবে সাধারণ মানুষের কাছে। কেন তিনি অ্যাম্বুলেন্স পেলেন না, কেন রাত 3টার সময় অন্য হাসপাতালের অ্যাম্বুলেন্সে তাকে দিতে হবে? এই সব কিছুর পেছনে এই সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তা রয়েছে। তাহলে একজন মানুষ অসুস্থ, মায়ের চেয়ে বেশি বয়স, যে আইনমন্ত্রী কথা বলেন, আমার তো ধারণা তারও মায়ের বয়সের কাছাকাছি হবেন বেগম খালেদা জিয়া। হাসান মাহমুদেরও মায়ের বয়সের কাছাকাছি হবেন। ওদের কি সন্তানাদি নাই? ওদের স্ত্রী নাই? যেই শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী তারেক রহমান সম্পর্কে যা মুখে আসে তাই বলেন, তার ছেলে সন্তান নাই, তার মেয়ে আছে না, তাদের পারিবারিক অবস্থা আমরা জানি না, আমরা তো সেই কুচ্ছা করি না, আমরা তো এটা নিয়ে রাজনীতির উপাদানও এটাকে তৈরি করি না। সুতরাং যার যার রুচি তার কাছে, এবং সেই রুচির দিক থেকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমান্তরাল কোনো নেতা বা নেত্রী অঞ্চলে নেই, অঞ্চলে কোথাও নেই। এই জন্যই তার মুক্তির লড়াইটা আমাদেরকে আরো দৃঢ়ভাবে করতে হবে, এবং সেটা করতে গেলেই আমার সামনে যে লেখাটা আপনারা টানিয়ে রেখেছেন, সাহসী মানুষের ঐক্য চাই, লড়াই ছাড়া মুক্তি নাই, এটা ছাড়া আর কোনো উপায় নাই। এটাই একমাত্র পথ, আর কোনো উপায় নাই। কোনো রাজনীতি, কোনো বক্তৃতা, কোন রকমের অনুনয় বিনয় এদের কাছ থেকে করে লাভ হবে না। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হলে যে সাহসী মানুষদের ঐক্য এবং লড়াই, সেটার নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে। আমরা যারা মুক্তিযুদ্ধের বিজয় দেখেছি, আমরা যারা স্বাধীনতা যুদ্ধের অর্জন দেখেছি, আমরা আপনাদের সঙ্গে এটাকে ধারণ করে লালন করে আগামী দিনে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব এবং মুক্ত বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের সামনে এনে উপস্থিত করব। এটা আমাদের শপথ এবং প্রতিজ্ঞা। আজকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই দোয়ার আয়োজন করেছেন। এই দোয়া, এখানের দোয়াটা আনুষ্ঠানিকভাবে সবাই সম্মিলিতভাবে, এটাও একটা দোয়া। সবচেয়ে বড় দোয়া প্রতিদিন আমরা 5 বার করতে পারি কমপক্ষে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ঘরে বসে আমরা যেন দোয়া করি, আমরা যেন প্রত্যেকে একান্তে আল্লাহর কাছে তার জন্য দোয়া করি। কারণ বেগম খালেদা জিয়াকে দিয়ে এই দেশের যা কিছু হয়েছে তার মূল নির্যাসটা কিন্তু সাধারণ মানুষ পেয়েছে, নারী সমাজ পেয়েছে, মুক্তিযোদ্ধারা পেয়েছে, প্রবাসীরা পেয়েছে, সব জায়গায় তার হাতের জোয়ার রয়েছে। দেখেন আপনি, আজকে তার অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষ যে অশান্তিতে আছে, সে অশান্তি থেকে মুক্তি পেতে হলে লড়াইটা আমাদের জন্য অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। লড়াইটা করতে হবে, একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়াও করতে হবে। একাকী থাকি যখন যেখানে যে অবস্থায় থাকে। আমি আমার বক্তব্য আর বাড়াবো না। বন্ধুগণ, বিশেষ হচ্ছে বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করুক, তাকে নেক হায়াত দান করুক, ঈমান, আমল এবং আখলাকের মধ্যে
আমাদের সবার জীবন অতিবাহিত করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষক নেতা জনাব সেলিম ভুঁইয়া, আমরা তাকে অভিনন্দন জানাই। আমরা সবার শেষ প্রান্তে চলে এসেছি। হাতে তালি দরকার নাই, আজকে আমরা একটা মিলাদ মাহফিলের দোয়া মাহফিল, তো হাতে তালি না দিলেই ভালো। এখনই মিলাদ আর দোয়া পরিচালনা করবেন জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক আহ্বায়ক প্রিন্সিপাল নেসারুল হক সাহেব। তার আগে সবাইকে একটা কথা আবার মনে করিয়ে দিই, শনিবারে 3টায় বিএনপি সমাবেশ দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে। আমরা সবাই 2টার আগে এখানে উপস্থিত থাকবেন প্রত্যেকে। আমরা যা পারি কিছু যদি সামর্থ্য থাকে খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা 3টার আগে সভাস্থলে পৌঁছাতে চাই। সবার প্রতি দাবি থাকবে, সবার প্রতি নির্দেশ বলবো না, কারণ এটা সরকারি চাকরি না যে করতেই হবে। তবে আমরা মনে করি আমরা সবাই দায়িত্বশীল, আপনারা সবাই দায়িত্বশীল। ওই দিন শনিবারে যে কোনো পরিস্থিতিতে আমরা জানি 2টার মধ্যে আমাদের অফিসে সমবেত হই। এবার মিলাদ ও দোয়া পরিচালনা করছেন আমাদের প্রিয় নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক আহ্বায়ক প্রিন্সিপাল নেসারুল হক সাহেব। খলিল মোবাইলটা একটু نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نهيد الجهان مثال محمد جمال خدا ہے کمال محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله محمد رسول الله.
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. رب العالمين মহান গরিয়ান সর্বশক্তিমান দানব মেহেরবান তোমার শাহী দরবারে আলিশানে আমরা হাত ধরে দিয়েছি। মেহেরবানি করে আমাদের সকলের হাতকে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই মিলাদ মাহফিল আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তোমার দরবারে হাত দুখানা পেতে দিয়েছি। মেহেরবানি করে আমাদের হাতকে কবুল মঞ্জুর করো না। রব্বুল আলামিন আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 9 মাস যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জাতিকে উপহার দিয়েছে। আল্লাহ লাল সবুজের পতাকায় জাতিকে উপহার দিয়ে শ্রী বাংলা নগরে যে উত্তর চিরবিদ্রায় শায়িত রয়েছে। মেহেরবানি করে আমাদের প্রিয় নেতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তুমি অন্তর্যামী, তুমি ভালো করে জানো আল্লাহ আজকে যাকে উদ্দেশ্য করে দোয়া মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছেন। আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন এমন একটি পরিবেশ পরিস্থিতির ভিতরে আমরা রয়েছি আল্লাহ, আমাদের প্রিয় নেত্রীকে 6 বছরের অধিক আল্লাহ বন্দী করে রেখেছে জালেম অত্যাচারী সরকার। আল্লাহ আমাদের মজলুম প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির ব্যবস্থা করতে হবে। রব্বুল আলামিন জালেমের হাত থেকে আমাদের প্রিয় নেত্রীকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন জানি না কি অবস্থায় হসপিটালে রয়েছেন, আয় আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা তার কলিজার টুকরা আরাফাত রহমান কোকো বনানী গোরস্থানে শুয়ে রয়েছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাজার হাজার মাইল যুগের পর যুগ অবস্থান করতেছে। আয় আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের ভিতরে এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করে দাও আল্লাহ, এই দেশে এসে বাবার মতো মায়ের মতো এই জাতির খেদমত করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহ যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মেহেরবানি করে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন যাদের পিতামাতা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে কিয়ামত পর্যন্ত হেফাজত করো। রব্বুল আলামিন
শহীদ জিয়ার পরিবারকে আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে তুমি হেফাজত করো আল্লাহ। মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের নেক হায়াত দান করে দাও আল্লাহ। মুক্তিযোদ্ধা দলের অবশ্যই উপরে খায়ের বরকত নাজিল করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.